ভূত এফএম এই নামটা শুনলেই হয়তো অনেকের গায়ে কাটা দিয়ে ওঠে। রাতের বেলায় রেডিওতে ভৌতিক গল্প, রিয়েল লাইফ অভিজ্ঞতা আর সেই শিহরণ জাগানো সাউন্ড এফেক্ট। আমরা যারা ভূত এফএম শুনেছি তারা সবাই জানি ভয়ের অনুভূতিটা কেমন। প্রতিটা শব্দ যেন রাতের নির্জনতাকে আরো ঘন করে তুলত, আর আমরা মনে মনে সেই গল্পের অজানা রহস্যে হারিয়ে যেতাম। কিন্তু আজ আমরা যে গল্পটা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা অনেকটা এরকমই এক অভিজ্ঞতা, কিন্তু ভিন্ন এক দেশে। ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় এফএম শো কিংবা পডকাস্টের সাথে জড়িয়ে থাকা একটি ভয়ঙ্কর সত্য ঘটনা, যা কোনো সাধারণ গল্প নয়। এটি বাস্তবের এক নির্মম অভিজ্ঞতা। সেই পডকাস্ট এপিসোডের নাম দেওয়া হয়েছিল ফার্স্ট লাভ। সেই ঘটনাকে কেন্দ্র করেই 2024 সালের ইন্দোনেশিয়ান হরর সিনেমা ডু ইউ সি হোয়াট আই সি। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি ইমন। তো আর দেরি কিসের, কানে হেডফোন লাগিয়ে বসে পড়ুন সিনে হলের পর্দায়। 1986 সালের কোনো এক রাতের ঘটনা। বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। মধ্যবয়স্ক এক লোক কবরস্থানে একটা কবর খুঁড়ছে, সাথে অগণিত বজ্রপাত। চোখে ভয়ের ছাপ দেখা যাচ্ছে। লোকটা কবর খুঁড়ে যাচ্ছেই, সে আর থামছে না। এক পর্যায়ে লোকটা কবর থেকে লাশ উদ্ধার করলো। প্রাচীন সময়কার একটা গাড়ি। এই গাড়িগুলো ব্যবহার করা হতো মহিষ চড়ানোর সময়, সাথে একটা হ্যারিকেন। লোকটা গাড়িটার মধ্যে লাশটা বাড়ি অবধি টেনে নিয়ে গেল। লাশটা শোয়ানো হলো। লাশের উপর একের পর এক ইনক্যান্টেশনের পেজ রাখা হচ্ছে, অথবা মন্ত্রপুত কাগজ। বিড়বিড় করে পড়ে যাচ্ছে একের পর এক মন্ত্র। কিন্তু দরজার আড়ালে থেকে একটা মেয়ে এই কাজগুলো দেখছে। রিচুয়াল শেষ হলে হঠাৎ করে সেই লাশটা দরজার ওপারে থাকা মেয়েটার দিকে হঠাৎ করে চেয়ে বসে। এরপর ঘটনা গিয়ে দাঁড়ায় 1996 সালে, প্রায় 10 বছর পরের ঘটনা। ক্যাম্পাসের মধ্যে দুই বান্ধবী মিলে মাওয়ারের জন্মদিনের কেক নিয়ে আসছে। এটা তার জন্য একটা সারপ্রাইজ। এবার 20 বছরে পা দিয়েছে মাওয়ার। বাবা মা উভয়ই বেছে নেই, শুধুমাত্র ছোট্ট একটা বোন রয়েছে। ছোট্ট বোনটা তার থেকে অনেক দূরে থাকে, কিন্তু সে তার ফ্রেন্ডদের সাথে হোস্টেলে থেকেই পড়ালেখা করছে। তাছাড়া মাওয়ারের দুই বান্ধবী তাকে অনেক খেয়াল এবং ভালোবাসার মধ্যেই রাখে। কার্তিকা এবং ভে মিলে জন্মদিন উপলক্ষে মাওয়ারের জন্য একটা এক্সপেন্সিভ ড্রেস গিফট করে। সেখানে তারা বলছিল আজকে মাওয়ারকে খুবই সুন্দর লাগছে। এই ড্রেস পরে কলেজের ক্যাম্পাসে একটা চক্কর দিয়ে আসা যাক, তাকে কিছু বয়ফ্রেন্ড জগিয়ে দিবে। সেখানে ভের বয়ফ্রেন্ড অ্যালেক্স চলে আসে। সে বলছিল আজকে তারা সবাই মিলে ক্লাবে যাবে, কিন্তু মাওয়ার আজ তাদের সাথে যেতে পারবে না, কেননা এমনিতেও দেরি হয়ে গেছে। সে প্রত্যেক জন্মদিনেই তার বাবা মায়ের কবর দেখতে চায়। আজও সে তার বাবা মায়ের সাথে দেখা করতে যাবে। বেশি দেরি না করে সেখানে সে গন্তব্যস্থলে রওনা দেয়। জঙ্গলের গহীনে অবস্থিত সেই কবরস্থান। সেখানে গিয়ে কবরের উপর অনেকগুলো ফুল এবং গোলাপ জল ছিটিয়ে দেয়। মাওয়ারের মনটা আজকে অনেক খারাপ, কেননা অন্যান্য জন্মদিনে মাওয়ারকে তার মা কেক বানিয়ে দিত, কিন্তু এই দোকানের কেক খেতে খেতে তার এখন আর ভাল লাগে না। মা, প্রতিটা পলকে পলকে তোমাকে খুবই মিস করি। আগে যখন স্কুলে যেতাম তখন তো তুমি আমার জন্য টিফিন বানিয়ে দিতে, প্রতিটা জন্মদিনেও আমার জন্য কেক বানিয়ে দিতে। দেখো আজকে আমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, আমার বয়স এখন 20 বছর, তো এখন তো একটা বয়ফ্রেন্ড বানাতে পারি, তাই না? আমি চাই আমাকে কেউ খুব যত্নে রাখুক, আমার সব দিকটা খেয়াল রাখুক। তাই এবারের জন্মদিনে তোমাদের কাছে আমার একটা উইশ আছে, আমি যেন একটা ভালো বয়ফ্রেন্ড পাই। কথাটা বলতেই এক দমকা হাওয়া বয়ে গেল। পরবর্তীতে সেখান থেকে ওঠার পর সে বাড়িতে চলে যেতে লাগলো, কিন্তু তার মনটা কেন জানি একটু উদাস হয়ে আছে। পথে একটা কালো কুকুর এসে তার দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করা শুরু করে। একটা পর্যায়ে সেখান থেকে সে নিজেই চলে যায়। অন্যদিকে বাড়িতে থাকা সবাই মাওয়ারকে নিয়ে টেনশন করছে। তাদের বাড়ির মালিকের নাম হচ্ছে এম্পক। মাওয়ার এবং তার বান্ধবীরা সেই বাড়িতে ভাড়া থাকতো। এম্পক তাদেরকে টুকটাক কিছু কাজ করে দিয়ে টাকা উপার্জন করত। তাছাড়া মাস শেষে বাড়ি ভাড়া তো আছেই। এম্পক তাদের সবাইকে উদ্দেশ্য করে বলে, দেখো রাতে 10টার পর কিন্তু গেট একেবারে বন্ধ করে দেব, তারপর কিন্তু হাজারো ডাকাডাকি করলে খুলতে পারবো না। মুখে মিষ্টি হাসি নিয়ে মাওয়ার সেখানে উপস্থিত হয়। তার বান্ধবীরা তাকে জিজ্ঞাসা করছিল, আসার পথে কি কোনো ছেলে তোকে ড্রপ করে দিয়েছে?
তাকে নিয়ে সেখানে যত হাসি তামাশা শুরু হয়। তবে আজকে মাওয়ার কিছুটা একটু ভিন্ন মুডে আছে। মাওয়ার রুমে প্রবেশ করার পর সর্বপ্রথম তার ব্যাগ থেকে একটা বক্স বের করে। বক্সটার ভেতরে চুলে বাঁধার জন্য একটা রিবন দেখা যায়। তবে এটা তাকে কে দিয়েছে তা আমরা জানি না। রাতের বেলায় তাদের টেলিফোনে একটা কল আসে। কার্তিকা যখন কলটা রিসিভ করে ওপার থেকে কোনো কথা শোনা যায় না। ঠিক এমনভাবে কয়েকবারই কল আসে, কিন্তু ফোন ওঠাতেই কারো কথা শোনা যায় না। বিষয়টা নিয়ে পরের দিন সকালবেলা ভে এবং কার্তিকা মিলে মাওয়ারকে জিজ্ঞাসা করে যে আসলে তার এই মিস্টেরিয়াস বয়ফ্রেন্ডটা কে, যে কিনা কল দেওয়ার পর তাকে না পেলে কথা বলে না। এখানে দেখানো হয় মাওয়ারের আরেক বান্ধবী, যার নাম হচ্ছে ডোনা। কথোপকথনের সময় হঠাৎ সেখানে মাওয়ারের নাক দিয়ে ব্লিডিং হচ্ছিল এবং ভে তার নাকের ব্লাডগুলো মুছে দিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে প্রথমবারের মতো মাওয়ার মুখ খোলে। সে বলছিল তারা এখনো ডেটিংয়ে যায়নি, সবেমাত্র তারা দেখা করেছে। সে এখন অনেক খুশি, কেননা এতদিন সে একা ছিল। পরের দিন সকালবেলা সেই রিবনটা পরে সে কলেজে যায়। আচমকা মাওয়ার এক ধ্যানে কোথায় যেন তাকিয়ে আছে। আসলে সে তাকিয়েছিল ভের বয়ফ্রেন্ড অ্যালেক্সের দিকে। কলেজে লিন নামের নতুন একটা মেয়ে এসেছে এবং তার সাথেই অ্যালেক্স ঘুরছে। মাওয়ার সেখানে ভের কানে কানে বলতে লাগলো সে চিট করছে তোমাকে। সেখানে মাওয়ার অ্যালেক্সকে উপেক্ষা করে চলে যায়। ভে যখন সেই মেয়েটার সম্পর্কে অ্যালেক্সের কাছে জিজ্ঞাসা করে, সে বলে এই মেয়েটা কলেজে নতুন এসেছে। মেয়েটার নাম হচ্ছে লিন, কার্তিকার সাথে এফএম স্টুডিওতে কাজ করে। তাছাড়া সেখানে আরও জানা যায় তার ভৌতিক অভিজ্ঞতা অনেক বেশি। সেদিন কার্তিকা, ডোনা এবং ভে মিলে রাতে ডিনারের সময় মাওয়ারের জন্য বসে আছে। অন্যদিকে বাড়ির মালিক অ্যাম্পক ডাস্টবিনে আবর্জনা ফেলতে গিয়ে পলিথিনের ভেতরে একটা মন্ডুর উপস্থিতি টের পায়, কিন্তু পরক্ষণেই যখন পলিথিনের ভেতরে চেক করতে যায় সেখানে আর কিছু দেখা যায় না। সেখানে বাড়ির মেইন গেট অটোমেটিক খুলে যায়। অ্যাম্পক রান্নাঘরে মাওয়ারকে খাবার খাওয়ার জন্য ডাক দিলে সেখানে গিয়ে দেখতে পায় গরম চায়ের কেটলি সে নিজের হাতেই উঠাচ্ছে। অ্যাম্পক সেখানে তা দেখে রীতিমতো অবাক হয়ে যায়। যখন তাকে সে জিজ্ঞাসা করে এই চা এখন কার জন্য, মাওয়ার তাকে জানায় তার ঘরে নাকি গেস্ট এসেছে। সকালে অ্যাম্পক অনেক চেঁচামেচি করছিল। এর কারণ হচ্ছে বাড়ির ভেতরে অনেকগুলো কাদার ছাপ পাওয়া যায়। অ্যালেক্স প্রতিদিনের মতোই তাদের সবাইকে কলেজে যাওয়ার জন্য ডাক দিতে আসে। যখন সে মাওয়ারকে ডাক দিতে যায় রুমের ভেতর থেকে কোনো কিছুর শব্দ পাওয়া যায় না। অ্যালেক্স যখন জানালার ভেতর দিয়ে উকি দেয় সে দেখে রুমের ভেতরে কেউ নেই। তবে একটা মুহূর্তের জন্য তার কাছে মনে হলো তার চোখের পলকে কে যেন এখান থেকে পাস করে চলে গেল। পরক্ষণেই হঠাৎ করে অ্যালেক্স সেখানে কিছুটা ভয় পায়। পরবর্তীতে ভে সেখানে আসলে তাকে সে কোনো কিছু জানায় না। কার্তিকা সেদিন রাতে তার স্টুডিওর মধ্যে এফএম শো এর হোস্ট করছিল। সেখানে পছন্দের গান প্লে করার জন্য কার্তিকা কিছু কল বাছাই করার সিদ্ধান্ত নেয়। একটা কল সে পিক আপ করে, অপর দিক থেকে সে শুনছিল এক ধরনের কাঠের বেলের শব্দ, যা কিনা সাধারণত কবরস্থানেই ব্যবহার হয়ে থাকে। কার্তিকা সেখানে তার রিকোয়েস্টেড গান এবং কার উদ্দেশ্যে গানটা প্লে করবে তার নাম জানতে চায়। অপর প্রান্ত থেকে কর্কশ কণ্ঠে সেখানে এক লোক বলে উঠল মাওয়ারের জন্য। কার্তিকা তাকে বলছিল আপনি কি তার উদ্দেশ্যে কিছু লাইন বলতে চান? ওপার প্রান্ত থেকে সে বলছিল মাওয়ার, আমাকে দেওয়া প্রতিশ্রুতি কিন্তু ভুলে যেও না। কার্তিকা মাওয়ারের সম্পর্কে জানতে চাইলে সেখানে ওপার প্রান্তে থাকা লোক যা যা বলছিল সবকিছুই তার বান্ধবী মাওয়ারের সাথে মিলে যাচ্ছিল। যখন সে সেই ব্যক্তির নাম জিজ্ঞাসা করে সে তাকে জানায় তার নাম রেস্তু। পরের দিন এইসব বিষয় নিয়ে কার্তিকা ভেয়ের সাথে ডিসকাস করছিল। তারা বলছিল কিছুদিন যাবৎ কি তুই নোটিস করেছিস মাওয়ারের আচরণের দিক দিয়ে অনেকটা পরিবর্তন এসেছে। মাওয়ার আমাদের সাথে ঠিক মতো কথা বলতে চায় না। কার্তিকা তার কথা কেটে সেখানে বলছিল তুই গতকালকে আমার ব্রডকাস্ট শুনিসনি? অদ্ভুত এক ব্যক্তি আমাকে মাওয়ারের উদ্দেশ্যে কল করেছে। মূলত তারা এই বিষয়গুলো নিয়েই ডিসকাস করছিল। তো হাঁটতে হাঁটতে যখন মাওয়ারের দুইজন ক্লাসমেটকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা জানায় 2 দিন যাবৎ তো মাওয়ার কলেজেই আসে না। বিষয়টা তাদের দুইজনকে চিন্তায় ফেলে দেয়। ভে তার বয়ফ্রেন্ড অ্যালেক্সকে কল দিয়ে জানায় কলেজের মধ্যে রেস্তু নামের কোনো ছেলে থাকলে তার খোঁজ নেওয়ার জন্য। অ্যালেক্স এই ব্যাপারে জানতে চাইলে
এই পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত ঘটনা ভে তাকে জানায়। তার কথা শুনতে পেয়ে অ্যালেক্স সেদিনকার ঘটে যাওয়া ঘটনার সম্পর্কে ভেয়ের কাছে প্রকাশ করে। সে বলছিল মাওয়ারের রুমে সেদিন খারাপ কিছুর উপস্থিতি টের পেয়েছিল। অপরদিকে আজ মাওয়ার একটু সাজুগুজু করছে। সেদিন রাতে ভে চারিপাশটা একটু নির্জন থাকায় সে স্পিচ দেওয়ার রিহার্সাল করছিল। ভে আসলে জার্নালিজম নিয়ে পড়াশোনা করে। টেপ রেকর্ড করার সময় মাওয়ারের মুচকি হাসি শুনতে পায় সে। যখন সে তার রেকর্ডের টেপটা প্লে করে তখন তার কথার মাঝে মাঝে কিছু কথা শুনতে পায়। সেখানে সে মাওয়ারের কণ্ঠ শুনতে পায়। মাওয়ার বলছিল, রেস্তু, তুমি আমার কাছে ওয়াদা করো কখনো আমাকে ছেড়ে যাবে না। তুমি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি তোমাকে ওয়াদা করছি, তুমি যেখানেই নিয়ে যাবে আমি সেখানেই যাব। এখন প্রশ্নটা হচ্ছে এটা, ভে তার রুমে বসেছিল, কিন্তু সেখানে মাওয়ারের কণ্ঠ কিভাবে আসবে? তার রুম থেকে মাওয়ারের রুমের দূরত্ব অনেক। বাইরে মাওয়ার আছে কিনা সেই বিষয়টা চেক করতেই ভে তার ঘর থেকে বের হয়। মাওয়ার সেখানে তার পেছন দিক দিয়ে কাউকে চলে যেতে লক্ষ্য করলো। বিষয়টা উপেক্ষা করে সে মাওয়ারের রুমে যেতে লাগছিল। সিঁড়ির ধারে পৌঁছতেই সেখানে সে মাওয়ারকে দেখতে পায়। ভে তাকে জিজ্ঞাসা করছিল এত রাতে সে বাহিরে কি করছে, আর এত রাতে তুই কার সাথেই বা কথা বলছিলি? এর উত্তরে মাওয়ার তাকে কিছুই বলেন। ভে তাকে জিজ্ঞাসা করে, সেই ছেলেটার নাম কি রেস্তু, যার সাথে এতক্ষণ যাবৎ কথা বলছিলি? মাওয়ার সেখানে রেস্তুর নাম শুনতেই মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যেতে লাগলো। পরের দিন সকালবেলা এই টেপটা কার্তিকাকে শোনানো হয়। তাছাড়া কার্তিকা সেখানে জানায় ক্যাম্পাসে মোট 3 জন রেস্তু নামের লোক রয়েছে, যারা কিনা এখন আর কলেজে পড়ে না। এর মধ্য থেকে 2 জন রেস্তু মারা গেছে, আরেকজন নাকি বিদেশে থাকে। এখন তাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয় যে ক্যাম্পাসের মধ্যে রেস্তু নামের কোনো ছেলে মাওয়ারের সাথে পরিচিত না। ভে সেদিন অ্যালেক্সের সাথে কথা বলে এটা বুঝতে পারে যে হয়তোবা মাওয়ারের সাথে অলৌকিক কোনো ঘটনা ঘটে যাচ্ছে, কেননা অ্যালেক্সও সেদিন তাকে বলেছিল তার রুমে উকি দিয়ে নাকি সে কোনো এক বিভৎস অবয়বকে টের পেয়েছিল। ভে চলে যায় মিস লিনের সাথে কথা বলতে, কেননা অ্যালেক্সের কাছ থেকে সে জানতে পেরেছিল যে মিস লিনের ভৌতিক অভিজ্ঞতা রয়েছে। মিস লিন আগে থেকেই এই বিষয়ে অবগত আছে যে মাওয়ারের রুমে নাকি সেদিন অ্যালেক্স কিছু একটা দেখেছিল। আসলে সেদিনকার ঘটনা অ্যালেক্স মিস লিনকেও জানিয়েছিল, তাই সেই ঘটনার উপর ভিত্তি করে সেখানে সে জানায় তার রুমে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেখানে তার রুমটাকে রিচুয়ালের মাধ্যমে শুদ্ধিকরণ করতে হবে। কিন্তু ভে এই সমস্ত কথা সাইডে রেখে সে বলছিল সমস্যাটা এইখান থেকে না, সমস্যাটা হচ্ছে যেদিন থেকে তার নতুন বয়ফ্রেন্ড হয়েছে। শেষবারের মতো তাকে স্বাভাবিক দেখেছিলাম যেদিন তার মৃত বাবা মায়ের কবর ভিজিট করতে চায়। লিন সেখানে তাকে জিজ্ঞাসা করছিল সেদিন কি অদ্ভুত কোনো কর্মকাণ্ড হয়েছিল। তার উত্তরে ভে তাকে জানায় যেদিন তার বাবা মায়ের কবর সে দেখতে যায় সেদিন অনেকটা দেরি হয়ে গেছিল, আমরা তাকে যেতে নিষেধও করেছিলাম। কথাটা বলতেই আরেকটু ভাবা শুরু করে সে। হঠাৎ করে সে জানায় তাছাড়া সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেদিন মাওয়ারের পিরিয়ড চলছিল। এই কথা শোনার পর লিন তাকে জানায় পিরিয়ড চলাকালীন সময়ে মেয়েরা অপবিত্র হয়ে থাকে। তাছাড়া সেখানে সে জানতে চাচ্ছিল যখন সে বাড়িতে ফিরে আসে সে কি তার সাথে করে কিছু নিয়ে এসেছিল। ভে আসলে সেদিন অত কিছু খেয়াল করেনি, তাই সেখানে মিস লিন কিছু মন্ত্র উচ্চারণ করে কিছুক্ষণ পর সে জানায় সে একটা কাঠের বাক্স দেখতে পেয়েছে। যদি মাওয়ারের রুমে কাঠের বাক্স থাকে তাহলে সেটাই হচ্ছে আসল কারণ। সেই বাক্সের সাথেই এই আত্মার সংযোগ রয়েছে। তাই বেশি দেরি না করে তাড়াহুড়ো করে ভে চলে যায় বাড়িতে। ছাদে গিয়ে সে অ্যাম্পকের সাথে কথা বলছিল। অ্যাম্পকের কাছ থেকে সে মাওয়ারের রুমের এক্সট্রা চাবিটা চাচ্ছিল। কিছুক্ষণ জেরাজেরি করে তার থেকে সে চাবিটা নিয়ে নেয় এবং চলে যায় মাওয়ারের রুমে। রুমটায় তন্ন তন্ন করে খোঁজার পরেও সেখানে সে কিছুই খুঁজে পায় না। যখন আয়নার দিকে চোখ পড়ে সেখানে সে একটা কাঠের বাক্স দেখতে পায়। বাক্সটা খোলার পর সে দেখতে পায় বাক্সের ভেতরে একটা ফিতা রয়েছে। হঠাৎ সেখানে মাওয়ার এসে উপস্থিত হয়, যাকে দেখে ভে একটু ভয় পেয়েছে, কিন্তু চালাকি করে সেই কাঠের বাক্সটা সে লুকিয়ে ফেলে। মাওয়ার তাকে বলছিল আমার অনুমতি ছাড়া এই রুমে প্রবেশ করতে কে বলেছে। কথা ঘুরে ভে তাকে বলছিল তুই দিন দিন অনেক পরিবর্তন হয়ে গেছিস, আসলে তুই কাকে ভালোবাসিস, তার পরিচয় কি, সে আদৌ কি ভালো মানুষ নাকি খারাপ। কথা কাটিয়ে মাওয়ার তাকে বলতে লাগলো
আমার বিষয়ে নাক গলাতে আসবি না। তারপর সে আয়নাতে গিয়ে সাজসজ্জায় মেতে ওঠে। অন্যদিকে রাতে ঘরে বসে কার্তিকা টিভি দেখছিল। নিউজ চ্যানেলে শোনা যাচ্ছে বিশ্বখ্যাত র্যাপার টুপাক অনেক ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছে। আসলে তার উপর হামলা করা হয়েছে। কার্তিকা টুপাকের অনেক বড় ফ্যান, তাই সেখানে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তাছাড়া সেদিন রাতে যখন মাওয়ার সেই উডেন বক্সটাকে চেক করে, সেখানে সে দেখতে পায় তার ফিতাটা মিসিং রয়েছে। কার্তিকা তার রুমে বসে কান্না করছে। হঠাৎ করে সে শব্দ পেল তার রুমের দরজাটা কে যেন বাহির থেকে খোলার চেষ্টা করছে। যখন বাইরে গিয়ে সে চেক করতে যায়, সেখানে সে কিছুই দেখতে পায় না। ঘরে প্রবেশ করতেই দরজা লাগানোর সময় অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায়। বেসিনে মুখ ধুতে গেলে যখন টাওয়াল দিয়ে তার মুখটা পরিষ্কার করছিল, সেখানে দেখতে পায় সম্পূর্ণ টাওয়ালের মধ্যে কাদা লেগে আছে। পরক্ষণেই দেখতে পায় যে কাদা আর নেই। অন্যদিকে বে ঘুমাচ্ছে। হঠাৎ করে কাদাযুক্ত কাপড় দিয়ে কোনো একটা এন্টিটি তাকে ফোর্সফুলভাবে ঢেকে রেখেছে। কাপড়টা দেখতে কাফনের কাপড়ের মতো। তাই ভয়ে সে কার্তিকার রুমের উদ্দেশ্যে রওনা দেয়। তার হাতের মধ্যে ছিল মাওয়ারের সেই ফিতাটা। হঠাৎ করে দেখতে পায় কোনো এক এন্টিটি তার পিছু করছে এবং তার থেকে বাঁচার জন্য সে দৌড়ে যাচ্ছে। এক পর্যায়ে কার্তিকার সাথে গিয়ে সে ধাক্কা খায়। দুজনই সেখানে প্রচণ্ড ভয়ের মধ্যে রয়েছে। পরের দিন সকালবেলা সেই ফিতাটা নিয়ে মিস লিনের কাছে তারা দুজন মিলে যায়। পানির মধ্যে অনেক পদের ফুল এবং রিচুয়ালসের যাবতীয় যা রয়েছে সেগুলো ব্যবহার করার পর ফিতাটাকে তার মধ্যে ডোবানো হয়। আশ্চর্যের বিষয়, পানিতে ডুবলো ফিতা, কিন্তু উঠে এলো কাফনের কাপড়ের একটা অংশ। লিন তাদেরকে জানায় এবার একেবারে শিওর এক প্রেতাত্মা তোমার বান্ধবীর উপর ভর করেছে, তাকে তোমরা দেখতে চাও? তার উত্তরে তারা দুজন সেখানে রাজি হয়। মিস লিন তাদেরকে বলেছিল মরিঙ্গা পাতা সম্পূর্ণ রুমের মধ্যে ছিটিয়ে রাখ, এবং বে তাই করছে। তারা সবাই অ্যাম্পকের রুমে খাওয়া দাওয়া করে। তাই রাতে অ্যাম্পকের ডাইনিং রুমে মরিঙ্গা পাতা ছেটানো হয়, কেননা সেখানে মাওয়ার আসবে। যদি তার সাথে কোনো কিছু থেকে থাকে তাহলে তারা তা দেখতে পাবে। সেখানে তারা বলছিল মিস লিনের কথা অনুযায়ী মাওয়ারের বয়ফ্রেন্ড তাকে কালো জাদু করেছে। বাইরে রাতে প্রচণ্ড বাতাস, আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি পড়বে। তাই তাড়াতাড়ি করে অ্যাম্পক ছাদে শুকাতে দেওয়া কাপড়গুলো নিয়ে আসতে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তেই সেখানে সে একটা আত্মার উপস্থিতি টের পায়। অ্যাম্পক সেখানে অনেক ভয় পেয়েছে। তার চিৎকারের শব্দ শুনে সেখানে তারা তিন বান্ধবী ছাদে চলে যায়। অ্যাম্পককে কোনো মতে শান্ত করে তাকে কিচেন রুমে নিয়ে আসা হয়। মাওয়ারও সেখানে উপস্থিত ছিল। বে সেখানে মাওয়ারের উপর চেঁচামেচি করছিল। বে সেখানে মাওয়ারকে বলছিল তোর কোনো সমস্যা হয়ে থাকলে আমার কাছে খুলে বলতে পারিস। তোকে নিয়ে আমাদের অনেক চিন্তা হয়, আমরা কখনো তোর ক্ষতি চাই না। তুই একবার শুধু বল রেস্তু নামের ছেলেটা তোর সাথে কি করেছে, তারপর আমরা বাকিটা দেখে নিচ্ছি। এই কথা বলতেই মাওয়ার সেখানে রেগে যায়, কেননা সেখানে তারা সবাই মিলে রেস্তুকে খারাপ বলার চেষ্টা করছিল। তাই মাওয়ার সেখানে তাদের কাছে এসে বেকে বলছিল তোর একটা বয়ফ্রেন্ড আছে যে কিনা তোকে চিট করে অন্যজনকে ডেট করছে। কার্তিকাকে বলছে তোর একজন আইডল আছে যে কিনা কিছুক্ষণ আগেই মারা গেছে, তাকে হত্যা করা হয়েছে, এবং তুই যার কোনো খেয়ে দে কাজ নেই, মানুষের কাজের মধ্যে গিয়ে নাক গলাস। তবে আমার রেস্তু রয়েছে, যদি তোরা দেখতে চাস আজ রাতে সে আসবে। মাওয়ার তাদের সাথে বসে রাতে অপেক্ষা করছে এবং সে বলছিল সে আসবেই, আর কিছুক্ষণ সময় লাগবে। কথাটা বলতেই হঠাৎ করে ইলেকট্রিসিটি চলেছে। তবে মাওয়ারকে তারা খুঁজে পায় না। তারা সবাই এক এক করে মাওয়ারকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। টর্চ নিয়ে বে বাহিরের দিকটা খুঁজতে যায়। মাওয়ার হঠাৎ করে বেয়ের সামনে উপস্থিত হয় এবং তাকে বলে তাহলে রেস্তুর সাথে পরিচয় করানো হোক। অন্ধকারে বজ্রপাতের আলোতে সেখানে সে এক বিভৎস অবয়ব তাকে দেখার সাথে সাথেই সেখানে সে চিৎকার দিয়ে ওঠে। বে সেখানে এক দৌড়ে চলে যায় অ্যাম্পকের ডাইনিং রুমে, গিয়ে তাদের উপর লুটিয়ে পড়ে। হঠাৎ করে পেছন দিক দিয়ে কণ্ঠ ভেসে আসলো মাওয়ারের। সে বলছিল এখানে কি করছো তোমরা, রেস্তুর সাথে পরিচয় হবে না? তারা সবাই সেই দিকটাতে টর্চের আলো দিয়ে তাকিয়ে রয়েছে। হঠাৎ করে তার পাশে এক লাশকে দাঁড়িয়ে থাকতে দেখে তারা। চারজন সেখানে প্রচন্ড রকমের ভয় পায়। দৌড়ে তারা সবাই ভের রুমে চলে যায়। রুমে পৌঁছাতেই ভে আবার চিন্তা করতে লাগলো বাইরে তো
মাওয়ার একা রয়েছে, যদি তার কোনো ক্ষতি হয়ে যায়। এই ভেবে সে আবার রুম থেকে বাইরে বের হয়ে গেল মাওয়ারকে খোঁজার জন্য। তাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে কার্তিকার রুমে গিয়ে পৌঁছায়। লাইটের নিচে গিয়ে দাঁড়াতেই হঠাৎ করে বীভৎস এক আওয়াজ আসছে। তার চারপাশে সে এক অবয়বের উপস্থিতি টের পায়। সেখানে সে ভয়ে কান্না করছে। অন্যদিকে বে ফিরে না আসায় কার্তিকা এবং দোনা মিলে তাকে খোঁজার জন্য বাইরে বের হয়। বাইরে যাওয়ার পর সেখানে সে মাওয়ারকে দেখতে পায়। মাওয়ার বাইরের দিকে চলে যাচ্ছিল। তৎক্ষণাৎ তাকে জোর জবরদস্তি করে সেখান থেকে নিয়ে আসা হয়। মাওয়ার সেখানে কান্না করতে করতে বলছিল সে আমার জন্য বাইরে অপেক্ষা করছে। রেস্তু, আমাকে এসে এখান থেকে নিয়ে যাও, আমি এখানে থাকতে চাই না। তারা সবাই মিলে মাওয়ারকে সেই জায়গায় জোর করে রাখার চেষ্টা করছিল। হঠাৎ করে মাওয়ারের হাত দুটো দুই হাতের উপর রেখে দেয়, পা দুটো সম্পূর্ণ মিলিয়ে ফেলে, সম্পূর্ণ একটা মৃত লাশের মতো, এবং বিচ্ছিরি একটা হাসি দিয়ে হাওয়াতে ভেসে যেতে লাগে। ভে এবং কার্তিকা অ্যাম্পক এবং দুনাকে বাড়িতে একা রেখে যায়। সাথে মেলাতির নাম্বারটা তাকে দিয়ে যায়। মেলাতি হচ্ছে মাওয়ারের ছোট বোন। তাদেরকে বলে মেলাতিকে কল করে বলতে যে ইমিডিয়েটলি তার বোনের বাড়িতে চলে আসতে। ভে এবং কার্তিকা মিলে চলে যায় মিস লিনের বাড়িতে। গেট খুলতেই সেখানে অ্যালেক্সকে দেখা যায়। দ্যাট মিনস অ্যালেক্স ভেকে চিট করছে। তবে এখন এইসব নিয়ে কথা বলার কোনো সময় নেই। তারা এসেছে লিনের সাথে কথা বলতে। ভে সেখানে লিনকে জানায় অবস্থা আগের থেকে আরো অনেক বাজে হয়ে গেছে। মাওয়ার আসলে একটা ডিমনের প্রেমে পড়েছে এবং বেশি দেরি না করে এক্ষুনি তাদের সাথে যেতে হবে। মিস লিন এসে মাওয়ারের ওপর কিছু রিচুয়ালস করার পরে সে জানায় সম্পূর্ণ বাড়িতে মরিঙ্গা পাতা ছিটিয়ে দিতে এবং সাথে একটা কাফনের কাপড় ব্যবস্থা করতে। মাওয়ারকে রিচুয়ালের জন্য প্রস্তুত করা হয়। হঠাৎ বাহির থেকে দরজায় কে যেন নক করলো। মিস লিন দরজার বাইরে তাকানোর চেষ্টা করলে সেখানে লিনও সেই অবয়বকে দেখতে পায়। তৎক্ষণাৎ সেখানে হঠাৎ করে মাওয়ার অট্ট হাসিতে মেতে পড়ে। তারা সবাই মিলেও মাওয়ারকে ধরে রাখতে পারছে না। মিস লিন তাদের সবাইকে বলছিল তাড়াতাড়ি করে এই কাফনের কাপড়টা মৃত মানুষদের মতো সম্পূর্ণভাবে বেঁধে দিতে। পরবর্তীতে বিষয়টা সেখানে একটু স্বাভাবিক হয়। রাতে তারা সবাই একসাথে ঘুমিয়েছে। পরের দিন সকালবেলা উঠলে সেদিন মাওয়ারকে আর খুঁজে পাওয়া যায় না। ভে চারিপাশটায় মাওয়ারকে খোঁজার চেষ্টা করলে একটা রুমে গিয়ে সে দেখে ভে মৃত অবস্থায় পড়ে আছে এবং তার মৃতদেহের সামনে সবাই মিলে কোরআন তিলাওয়াত করছে। এটা আসলে ভে এর একটা দুঃস্বপ্ন ছিল। ঘুম ভাঙলে সত্যি সত্যি মাওয়ারকে আর সেখানে খুঁজে পাওয়া যায় না। সেই সময় মাওয়ারের ছোট বোন তাদের বাড়িতে এসে পৌঁছায়। সমস্ত ঘটনা তার ছোট বোনকে খুলে বলা হয়। মিস লিনের সন্দেহ ছিল এটা এই ডিমনটার সাথে তার পরিবারের কোনো না কোনো একটা সংযোগ রয়েছে। তাই মাওয়ারের ছোট বোনকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানায় তার পরিবারের কেউই ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত না। তবে তারা এটা ডিসাইড করে সন্দেহকে অবশ্যই একবার না একবার সুযোগ দেওয়া উচিত। লিন তাদেরকে জানায় হতে পারে সেই ডিমনটা তার সাথে করে মাওয়ারকে নিয়ে গেছে। তাই এবার তারা সবাই মিলে ডিসাইড করে মাওয়ারের পৈতৃক বাড়িতে যাবে। তারা চারজন মেয়ে মানুষ কী বা করবে, তাই সাথে করে অ্যালেক্সকেও নিয়ে যায়। তারা গিয়ে পৌঁছায় মাওয়ারের বাড়িতে। তবে অ্যালেক্স তাদের চারজনের সাথে একটু আনকমফোর্টেবল ফিল করছে। এর কারণ হচ্ছে তার এক্স গার্লফ্রেন্ড এবং তার রিসেন্ট গার্লফ্রেন্ড একসাথে বসে আছে পিছনে এবং সে ভেবে চিনতে কুল পাচ্ছে না যে তাদের দুজনকে কিভাবে বিষয়গুলো এক্সপ্লেন করবে। এখন তো সে রেড হ্যান্ডেড ধরা পড়ে গেছে। অন্যদিকে মাওয়ারের বাড়িতে গিয়ে পৌঁছায়। বাড়িটা সম্পূর্ণ পরিত্যক্ত। সেখানে তারা মাওয়ারকে অনেক ডাকাডাকি করার পরেও খুঁজে পায় না। বাড়িতে মাওয়ার নেই। তবে তারা বাড়িটা সম্পূর্ণ ভালোভাবে চেক করছে। সবগুলো রুম চেক করার পরেও একটা রুম বাকি থেকেছে। তবে এইখানে রিভিল হয় গল্পের আসল রহস্য। রুমটার সামনে অনেকগুলো আসবাবপত্র রাখা ছিল। সেগুলো সরাতেই রুমের ভেতরে তারা প্রবেশ করলে যা দেখতে পায় তা দেখার পর তাদের প্রত্যেকেরই গা শিউরে ওঠে। সেখানে তারা দেখতে পায় একটা মৃত লাশ শোয়ানো অবস্থায়। লাশের ওপরে বিভিন্ন ধরনের ইনক্যান্টেশন লাগানো রয়েছে এবং আমরা মুভির শুরুতেই দেখতে পেয়েছিলাম এই লাশটাকে। মিস লিন এই লাশটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে। সে তাদেরকে জানায় এই লাশটার সাথে কালো জাদু করা হয়েছে এবং তাদের বুঝতে আর বাকি নেই এই লাশটার সাথে কালো জাদু করা ব্যক্তি আর কেউই নয়,
মাওয়ারের বাবা। লাশটার সাথে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল ভাগ্য পরিবর্তন এবং অনেক অর্থ সম্পদের মালিক হওয়ার জন্য। এই রিচুয়ালটা করা হয় একটা লাশের মাধ্যমে, যার ফলে তাদের সৌভাগ্য এবং আর্থিক দিক দিয়ে উন্নতি বয়ে নিয়ে আসবে। এবং এই রিচুয়ালটা করার ফলে তাদের ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের সাথে সেই লাশের আত্মাটা 1000 বছর অবধি লেগে থাকবে। তবে সবচাইতে বড় ভুল করে ফেলেছিল মাওয়ার, যে কিনা অপবিত্র অবস্থায় কবরস্থানে গিয়ে তার মা বাবার কবরের কাছে গিয়ে একজন প্রেমিকের উইশ করে। আসলে সেই কবরটা তার মা বাবার নয়, বরং সেই কবরটা হচ্ছে রেস্তুর কবর। তারপর ঘটল এক অলৌকিক ঘটনা। হঠাৎ করে সবাই একের পর এক রেস্তুর বশে চলে আসে। তারা সবাই হাত এবং পা গুটিয়ে শুয়ে পড়ে, ঠিক কবরের ভেতর লাশ যেভাবে থাকে। লিন ভেকে বলছিল তাড়াতাড়ি করে তার পকেট থেকে সেই ফিতাটা লাশের মাথায় বেঁধে দিতে। আসলে এই ফিতাটা এই লাশের। সেখানে তারা সবাই একে একে রেস্তুর বশে চলে আসে। অনেকক্ষণ যাবৎ তারা সেখান থেকে আসছিল না দেখে অ্যালেক্স তাদের খোঁজ নিতে আসে। এসে দেখে তারা সবাই শুয়ে আছে। ফিতাটা লাশের মাথায় বেঁধে দেওয়ার পর সেখানকার পরিবেশটা ঠান্ডা হয়। তাই সমস্ত ঘটনা বুঝতে পেরে তারা ইমিডিয়েটলি সেখান থেকে লাশ নিয়ে রাতের দিকে কবরের উদ্দেশ্যে রওনা দেয়। অ্যালেক্স একা একা লাশ টেনে নিয়ে যাচ্ছে। চলার পথে মেলাতি এবং ভে হাঁটতে হাঁটতে দেখতে পায় তাদের পেছনে আর কেউ নেই। হঠাৎ সামনের দিকে তাকাতেই সেখানে মাওয়ারকে দেখা যায়। তারা দুজন মাওয়ারের পিছু পিছু দৌড়াতে থাকে। অন্যদিকে লিন এবং কার্তিকাও আলাদা হয়ে গেছে এবং একা পড়ে গেছে অ্যালেক্স। অ্যালেক্স ভয়ে তাদের সবাইকে ডাকা শুরু করে, কিন্তু অ্যালেক্সের কথায় কেউই সাড়া দেয় না। এখন তাদের সবার কাজ হচ্ছে মাওয়ারের মা বাবার কবর, মানে রেস্তুর যে কবরটা রয়েছে সেটা খুঁজে বের করা। কিন্তু মেলাতি এবং ভে যখন তাদের কবরটা খুঁজতে যায়, সেখানে তারা দেখতে পায় প্রত্যেকটা কবরেই একই নাম লেখা। অন্যদিকে মিস লিন এবং কার্তিকা পথভ্রষ্ট হয়ে যায়। হঠাৎ এক পর্যায়ে তারা দেখতে পায় রেস্তুর আত্মা প্রত্যেকটা কবর থেকে উঠে তাদের দিকে তাকিয়ে আছে। লিন কার্তিকাকে বলছিল বামে না তাকাতে। এক পর্যায়ে হঠাৎ তারা একটা কাফেলাকে দেখতে পায়। আসলে এটা হচ্ছে জিনদের কাফেলা, যারা যাচ্ছে তাদেরই সম্প্রদায়ের একজনকে কবর দেওয়ার জন্য। লিন কার্তিকাকে বলে যে তাদেরকে ফলো করতে, তারা সঠিক রাস্তায় যাবে। তাদের পিছু করতে করতে তারা এক পর্যায়ে গিয়ে সবাই একত্রিত হয়। ঠিক তারপরই তারা খুঁজে পায় আসল কবরটা। কবর খুঁড়তেই সেখানে দেখা যায় মাওয়ারের লাশ। তারা সবাই সেখানে কান্নায় ভেঙে পড়ে। কার্তিকা এবং অ্যালেক্স মিলে তাড়াতাড়ি করে কবরটা খুঁড়ছে রেস্তুর লাশটাকে দাফন দেওয়ার জন্য। মাওয়ারের ছোট বোন মেলাতি যখন দেখতে পায় তার বোনের হুঁশ ফিরছে না, এমনকি ভেতরে শ্বাস নিঃশ্বাসও চলছে না, ঠিক সেই মুহূর্তে তার মুখ দিয়ে সে হাওয়া দিতে থাকে। ঠিক হঠাৎ করেই জীবিত হয়ে যায় মাওয়ারের লাশ এবং তার বোনের ঠোঁটে প্রচণ্ড জোরে কামড় দিয়ে বসে এবং সে পৈশাচিকভাবে হাসছিল। সেখানে তারা তিনজন মিলে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু মাওয়ার সেখানে রেস্তুকে ডাকা শুরু করে। এক পর্যায়ে রেস্তুর লাশ জীবন্ত হয়ে ওঠে এবং সে আরেকটু হলে উঠেই পড়তো। ঠিক তারা আর বেশি দেরি করলো না লাশটাকে মাটি চাপা দেওয়ার জন্য, কিন্তু মাওয়ার সেখানে কান্না করেই যাচ্ছে। সে তাদের সাথে থাকতে চায় না, সে রেস্তুর সাথে চলে যেতে চায়। এক পর্যায়ে লাশ দাফন দেওয়া শেষ হলে মাওয়ার কিছুটা শান্ত হয়। দেখে বোঝা যাচ্ছিল তার ভেতর থেকে রেস্তুর প্রভাব চলে গেছে। গাড়ি দিয়ে বাড়িতে যাওয়ার পথে রেডিওতে বলা হচ্ছিল আমেরিকান বিখ্যাত র্যাপার সে মারা গেছে। অন্যদিকে ধীরে ধীরে মাওয়ার সুস্থ হয়ে ওঠে। সে কলেজে যাওয়া শুরু করে এবং তার বান্ধবীদের সাথে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে পড়ে। এবং অ্যালেক্স সে একুলো পেল না ওকুলো পেল না। তবে একদিন হঠাৎ করে তিন বান্ধবীর রুমের ভেতরে একটা চিঠি গিয়ে পৌঁছায়। চিঠিটা পড়তেই তিন বান্ধবী দৌড়ে চলে যায় মাওয়ারের রুমে এবং রুম খুলতেই দেখতে পায় মাওয়ারের লাশ ঝুলে আছে। চিঠিটাতে লিখেছিল, আমি আমার বান্ধবীদের নিয়ে গর্ব করি, কারণ আমার বাবা মা আমাকে যতটুকু যত্ন না করেছে তার চেয়ে বেশি আমার বান্ধবীরা আমার যত্ন করেছে। তারা চায় না আমার জীবনটা একটা খারাপ লোকের সাথে কাটিয়ে দিই। হতে পারে রেস্তু তোদের চোখে অনেক খারাপ, কিন্তু রেস্তু আমার চোখে
যেমনই হোক না কেন আমি তাকে অনেক ভালোবাসি, আমি তাকে ছাড়া থাকতে পারবো না, তাই চলে গেলাম এবং মুভির ঘটনা এখানেই শেষ হয়। বাস্তবিক অর্থে এরকম বন্ধু চলার পথে কয়জনেরই বা হয়, এরকম বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। তো আমার এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন, তাছাড়া কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না মুভিটা কেমন হয়েছে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল সেট করে দিতে কিন্তু ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই।